ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি প্রতিবিপ্লব হবে এবং সেই প্রতিবিপ্লবের মাধ্যমে ইউনূসের পতন হবে। কারণ হঠাৎ করে ক্যান্টনমেন্টে তৎপরতা, এমন অবস্থায় সেনাপ্রধানের নতুন বার্তায় যেন ঘুম হারাম অনেকের। এবার সরাসরি অ্যাকশনে নামার ঘোষণা দিলেন সেনাপ্রধান। ডক্টর ইউনূস পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর ওয়াকারুজ্জামান আপনার ক্যান্টনমেন্টে উত্তপ্ত একটি পরিস্থিতি, যে কোনো সময় বিপ্লব হয়ে যেতে পারে, যে কোনো সময় সেনা কু হয়ে যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতাড়িত করে ক্ষমতা দখল করতে পারেন। কিন্তু ইউনূস থাকবে না। ইউনূস কিন্তু অলরেডি পালাবার রাস্তা খুঁজছে, আমরা সবাই জানি সেটা। আমরা সবাই জানি যে মানে আমরা ডিসক্লোজ করিয়া না করি যে রাষ্ট্রদূতরা দৌড়াদৌড়ি শুরু করেছেন। আমরা সবাই জানি যে যারা উপদেষ্টা আছেন অনেকে এখন পালানোর রাস্তা খুঁজছে। এখন এই পরিস্থিতিতে সেনাবাহিনী কি ভাবছে যে রাষ্ট্র ক্ষমতা ইউনূসকে রাষ্ট্র ক্ষমতা সেনাবাহিনীর হাতে দিয়ে চলে যাবে, নাকি এমন একটা সিচুয়েশনে নিয়ে যাবে যে তারা গিয়ে মতো কেউ এসে ক্ষমতা দখল করবে। এবং আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি গুফনে কঠোর নিরাপত্তার মধ্যে দেশ ছাড়তে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসকে। সেনাবাহিনীর করা নিরাপত্তার মধ্যে দিয়ে অবশ্যই দেশ ছাড়তে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসকে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাজুল ইসলামকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে ক্যান্টনমেন্টে নিয়ে কি শাসিয়েছিলেন, কি বলেছিলেন 2 তারিখে? কেন তাজুল ইসলামকে ভয় দেখিয়েও থামাতে পারলেন না সেনাবাহিনীর বিচার করা থেকে? রাজনীতি যেভাবে ঘুরছে তাতে এখন আর তর্কের অবকাশ নেই যে ইউনূস নিজে বা তার উপদেষ্টারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন নিরাপদ প্রস্থান খুঁজতে। আজ তাকেই সেই আওয়ামী লীগের দয়ার উপর নির্ভর। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে প্রতিবিপ্লব ঘটাবে বাংলাদেশ আওয়ামী লীগ। আর সেই প্রতিবিপ্লবেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার পালিয়ে বিদেশে চলে যাবেন। সেই সুযোগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আবার বিদের বেশে বাংলাদেশে ফিরবেন, এমনই এক প্রতিবাদী ভাষণ দিয়েছেন আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা। তো দর্শক, কি হতে চলেছে বাংলাদেশে, চলুন বিস্তারিতভাবে এই ভিডিওটির মাধ্যমে আমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে আসি। আমি মনে করি আজকের বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, যে বাস্তবতা, সেই বাস্তবতায় বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহাসিক বিজয়ের জন্য অপেক্ষা করছে। আমি মনে করি বর্তমানে বাংলাদেশের রাজনীতি যেই দিকে যাচ্ছে, ইউনূস বাংলাদেশে যে অপশাসন, দুঃশাসন, মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে এবং আওয়ামী লীগে দিন দিন যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, আমি মনে করি আমার রাজনৈতিক বিশ্লেষণে, আমি একজন 111-এর নেতা ছিলাম, সেই প্রেক্ষাপট থেকে আমি চিন্তা করে রাজনৈতিক বিশ্লেষণ করে আমি একটি জিনিস নির্দ্বিধায় বলতে পারি যে সেটা হচ্ছে যে আমার মনে হয় ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি প্রতিবিপ্লব হবে এবং সেই প্রতিবিপ্লবের মাধ্যমে ইউনূসের পতন হবে। কারণ আমি আপনাকে বলি কেন প্রতিবিপ্লব হবে ডিসেম্বরের মধ্যে, কেন বাংলাদেশ আওয়ামী লীগের আরেকটি বিজয় হবে। আমি বলি, আপনি দেখেন, আমি যেহেতু 111-এর নেতৃত্ব দিয়েছি, সেই 111-এর এক্সপিরিয়েন্স থেকে আমি একটা কথা বলি। 111-এ কিন্তু বাংলাদেশ 2টি শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। একটি শক্তি ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের বিরুদ্ধে, আরেকটি হচ্ছে আওয়ামী লীগের সংস্কারপন্থীদের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগের লড়াই করতে হয়েছিল। কিন্তু আজকের বাস্তবতা কিন্তু ব্যাপারটা কিন্তু ভিন্ন। এবং তখন কিন্তু একটি জিনিস ছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু জেলে ছিল। আজকে যে পজিটিভ দিকটি, সেটি হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাহিরে আছেন, উনি সমস্ত নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে পারছেন, এটি হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। আর আরেকটি বিষয় হচ্ছে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। 111-এ সংস্কারপন্থী গ্রুপ ছিল, এখন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কারপন্থী গ্রুপ নেই, আওয়ামী লীগ এক এবং ঐক্যবদ্ধ। আর আওয়ামী লীগ যখন এক এবং ঐক্যবদ্ধ থাকে তখন তাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারে না। আর পক্ষান্তরে আপনি যে জিনিসটি দেখবেন যে বাংলাদেশে আপনি যদি এখন খাল, বিল, ডোবা, নালা এগুলো দেখেন, সেগুলোতে দেখবেন যে আপনি লাশ পাওয়া যাচ্ছে, লাশ ভেসে উঠছে, বাংলাদেশ যেন এক লাশের নগরী হয়ে উঠছে। আপনি দেখেছেন যে রাজবাড়িতে কিভাবে একটি মৃত দেহকে কবর থেকে তুলে এনে পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা বিশ্ববাসীর বিবেককে নাড়িয়ে দিয়েছে। আপনি দেখেছেন পুলিশকে মেরে তাদের লাশ টানিয়ে রাখা হচ্ছে। আপনি দেখেছেন যে বাংলাদেশে যে এমন দুর্নীতি, লুটপাট বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন হয়নি, পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি। আপনি দেখেছেন যে পিএস, এপিএস, ছোট ছোট বাচ্চা, তারা 400 কোটি, 500 কোটি টাকা, 1000 কোটি টাকার মালিক। এগুলো বাংলাদেশের মানুষ দেখছে, এগুলো বাংলাদেশের মানুষ দেখে বাংলাদেশের মানুষ ফুঁসে উঠছে। এখন আওয়ামী লীগকে দাবিয়ে রাখা হয়েছে প্রশাসন দিয়ে, আর্মি দিয়ে, পুলিশ দিয়ে, এগুলো দিয়ে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা হয়েছে। আওয়ামী লীগ যদি, সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে যায়, তাহলে 24 ঘন্টার মধ্যে ইউনূসের বিদায় নিতে হবে, 24 ঘন্টার মধ্যে এই ইউনূসের পতন হবে, 24 ঘন্টার মধ্যে ইউনূসকে দেশ ছাড়তে হবে। তাই আমি বলবো বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় এখন আওয়ামী লীগ যেভাবে ঐক্যবদ্ধ, আপনি দেখেছেন গতকালকে পরশুদিন বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে রাজপথে শত প্রতিকূলতার মাঝেও, যেখানে আওয়ামী লীগ দেখে সেখানে পুলিশ পিটাচ্ছে, সেনাবাহিনী পিটাচ্ছে, বিএনপি পিটাচ্ছে, জামাত পিটাচ্ছে, তারপরে কিন্তু আওয়ামী লীগকে কেউ দাবি রাখতে পারছে না। রাজপথে আওয়ামী লীগ বেরিয়ে আসছে, হাজার হাজার লোকজন রাজপথে নেমে আসছে মিছিল করার জন্য। মানুষ বিক্ষুব্ধ হয়ে গেছে। এই যে বিক্ষুব্ধ হচ্ছে মানুষ, এই বিক্ষুব্ধ মানুষ 111-এর একটি ঘটনা থেকে আমি বলি, 111-এ আমরা যখন প্রথম মিছিল করেছিলাম, আমি সহ 9 জনে মিছিল করেছিলাম। সেই 9 জন থেকে পরে 9 লক্ষ হয়েছিল, তারপরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিল। আজকেও বাংলাদেশে একই প্রেক্ষাপট, একই বাস্তব
বাস্তবতা বিরাজ করছে, সমস্ত প্রতিকূলতা প্রতিবন্ধকতা পেরিয়ে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে মিছিল করছে, আর মিছিলগুলো দিন দিন বড় হচ্ছে, মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, ইউনূসের প্রতি মানুষের বিরক্ত দিন দিন বেড়ে যাচ্ছে। তাই আমি মনে করি বা এই ধারাবাহিকতা চলতে থাকলে ইনশাল্লাহ আমরা মনে করি চূড়ান্ত বিজয় হবে আমাদের ডিসেম্বরের মাসে। ডিসেম্বরের মধ্যেই আরেকটি প্রতিবিপ্লব হবে, সেই প্রতিবিপ্লবের মাধ্যমে ডিসেম্বরে বাংলাদেশ থেকে এই ইউনূসের বিদায় নিতে হবে বলে আমি মনে করি। ইউনূস জানতো যে ও যেভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে 6.72 স্নাইপার দিয়ে নির্বিচারে সাধারণ মানুষ ছাত্রদেরকে হত্যা করেছে, 3200 পুলিশ হত্যা করেছে, জ্বালাও পোড়াও 460টি থানায় কিভাবে পুড়িয়ে দিয়েছে, তথাপি ও ক্ষমতায় আসার পরে দেশের মানুষ যখন এগুলো জানতে পারবে হয়তোবা তখন তারা ওর বিরুদ্ধে আন্দোলনে নামবে, ফুঁসে উঠবে। তাই সাধারণ মানুষের গলা চেপে ধরার জন্যই তিনি সর্বপ্রথম একটি কিশোর গ্যাং তৈরি করেন, যে কিশোর গ্যাংয়ের মাধ্যমে আপনারা দেখেছেন বাংলাদেশের আনসার বাহিনী যে ন্যায্য দাবি নিয়ে তারা সচিবালয়ে একটি আন্দোলন করেছিল, সেই আন্দোলনকে সেদিন কিন্তু সেই কিশোর গ্যাং কালা পাঠার নির্দেশে এই এনসিপির আজকের এই কিশোর গ্যাংয়ের সদস্যরা তারা কিন্তু একাধিক আনসার সদস্য সেদিন হত্যা করেছিল, গুম করেছিল, খুন করেছিল। সেই বিষয়টি কত জনারই জানা। সেই থেকেই শুরু হয় নাই, বাংলাদেশের প্রতিটি মিডিয়া, প্রতিটি ইলেকট্রিক থেকে শুরু করে প্রতিটি চ্যানেল, প্রতিটি নিউজ পোর্টালগুলো ওদের নিয়ন্ত্রণে রয়েছে। দেখেছেন কিভাবে দিনে দুপুরে জনকণ্ঠ পত্রিকাটি দখল করে নিয়েছে, কিভাবে সারা দেশব্যাপী সর্বপ্রথমে কিন্তু 32 নম্বর বাড়ি ভাঙার মধ্য দিয়ে যে মব সৃষ্টি শুরু হয়েছে, যে মব ভায়োলেন্স সৃষ্টির মধ্য দিয়ে মূলত বেঁচে আছেন, টিকে আছেন এই ইউনূস গং সরকার। এই ইউনূসি লন্ডনে গিয়ে মবের অন্যতম আরেকজন ফাদার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তাদের সাথে যে আলোচনা হয়েছে যে আরো বেশি রকমের আওয়ামী লীগের সারা দেশব্যাপী মাঠ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের যে সকল নেতাকর্মীরা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে যারাই রয়েছে লিস্ট ধরে ধরে তাদেরকে খুঁজে খুঁজে বের করা হবে, তাদেরকে হত্যা করা হবে। সেই হত্যার নীল নকশা এঁকেছে এই সরকার। একদিকে পুলিশ দিয়ে হয়রানি, অন্যদিকে বিএনপির এই সকল মব সৃষ্টিকারী সন্ত্রাসীরা এগুলো কিন্তু পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে 71 সালে যেভাবে এই দেশে থাকা রাজাকার আলবদর আল শামসের বাচ্চারা পাক বাহিনীদেরকে মুক্তি বাহিনীদের বাড়িতে বাড়িতে নিয়ে যেত, তাদের আত্মীয় স্বজনকে চিনিয়ে দিত, দেখিয়ে দিত, ঠিক এখন 2024-এর 5 আগস্টের পর থেকে সেই ভূমিকায় কাজ করছে মব সৃষ্টিকারী দল বিএনপি। তথাপি 5 আগস্টের পর থেকে পুরো দেশটাকে মব সৃষ্টির মাধ্যমে একটি জাহান্নামে পরিণত করেছে এই সরকার বিএনপি গং। তাই আজকে বাংলার মানুষ যখন এর থেকে মুক্তির জন্য, বাংলার মানুষ যখন আজকে বুক ফুলে নিঃশ্বাস নেওয়ার জন্য, বাংলার মানুষ যখন আজকে পেট ভরে খাবার জন্য, বাংলার মানুষ যখন আজকে ঘরের নিচে বসবাস করার জন্য ফুঁসে উঠছে, আন্দোলন করছে, ডেভিল ইউনূসের এই অপশাসনের বিরুদ্ধে যখন রুখে দিচ্ছে, তখনই তাদেরকে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে তাদেরকে যে কোনো ভাবেই হোক নির্মূল করার যে নীল নকশা এঁকেছে, সেই নীল নকশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে আওয়ামী লীগের, তৃণমূলের আমার ভাইরা, আমার বোনেরা। ঠিক আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় দেখেছেন গতকালকে ভাঙা এলাকায় 2টি ইউনিয়ন যখন আলাদা করতে চাচ্ছিল, সেখানকার সাধারণ মানুষ কিভাবে প্রতিবাদ মুখর হয়েছিল, ফুঁসে উঠেছিল। দেখেছেন কক্সবাজার মহেশখালীতে সাধারণ মানুষকে যখন সেখানে উচ্ছেদ করতে গিয়েছিল তারা কিভাবে ফুঁসে উঠেছিল। দেখেছেন কিভাবে চট্টগ্রামের সাধারণ মানুষ ফুটে উঠেছিল। আপনারা দেখেছেন চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের কিছু পাক বাহিনীরা গিয়ে গ্রামে গ্রামে গিয়ে যেভাবে সারা দিনে দুপুরে প্রকাশ্যে দিবালোকে পুলিশের সেনাবাহিনীর সোনাবাহিনীর সামনে সেখানে কিভাবে হরিলুট চালিয়েছে, তারই বিরুদ্ধে যখন আওয়ামী লীগ সোচ্চার হয়েছে, কেননা এই দেশের দল আওয়ামী লীগ, স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ, আওয়ামী লীগের দায়বদ্ধতা থাকে কোনো একজন সাধারণ মানুষের উপর যদি নির্বিচারে অন্যায় করা হয়, কোনো একজন সাধারণ মানুষের যদি শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে আমরা অনেক গল্পগুজব করেছি। কখনো ফলেছে, কখনো ফলে নাই, কখনো ফলেছে, কখনো ফলে নাই, কথা ঠিক নেই, ফলেই নেই। তবে আমরা যে গল্পগুলো করেছি এইগুলো কিন্তু একেবারে মিথ্যা কথা ছিল না। আমরা মাঝে মাঝে এমন কথা গোয়েন্দা সূত্রে জানি, এটা পত্রপত্রিকায় প্রকাশ হয় এবং পুলিশ সরকার খুবই সতর্ক থাকে যে শেখ হাসিনা যে কোনো সময় দেশে প্রবেশ করতে পারে। এরকম যখন সংবাদ রটে তখন আমাদের করিতকর্মা উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা তখন কি করেন, তিনি কতগুলো প্রোগ্রাম দেন যাতে আওয়ামী লীগের কর্মীদের গ্রেপ্তার করা যায়, গণহারে জেলে ঢুকানো যায় এবং গণহারে খুনের মামলা দিয়ে দেওয়া যায়। এইভাবে প্রায় 5 লক্ষ আওয়ামী লীগ কর্মী এখন জেলে।
কেউ মারা যাচ্ছে আমরা খবর পাচ্ছি না। যদি বাংলাদেশ সরকারের মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের করুণ মৃত্যুটা এইভাবে প্রকাশ্যে না আসতো তাহলে আমরা অন্ধকারেই থাকতাম। এখন আমরা বুঝতে পারি যে ছাত্রলীগের কর্মীরা জেলখানায় কেন মরছে, যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলখানায় অগরে কেন মৃত্যুবরণ করছে, তাদের মারা হচ্ছে, কিলিং করা হচ্ছে। যাই হোক, যে প্রসঙ্গে শেখ হাসিনাকে নিয়ে এবার একটা সম্ভাবনা খুবই জোরদার হয়েছিল। আওয়ামী লীগের মিছিল যেমন চারিদিকে রব রব সৃষ্টি করেছিল, এই সরকারের গম হারাম করে দিয়েছিল, মিছিলের পরিধি বাড়ছিল, সারা বাংলাদেশব্যাপী মিছিল হচ্ছিল, যা এখনো হচ্ছে। যে তখন গোয়েন্দারা নাকি গোপন সূত্রে খবর পেয়েছে যে শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে তিনি প্রায় 20 লক্ষ জনসমাগম করবে। ঢাকা এবং সারা জেলাগুলোতেও লক্ষ লক্ষ জনসমাগম করবে। শেখ হাসিনা আভ্যন্তরীণ শক্তি এবং সামরিক শক্তিকে একত্রিত করে সমন্বয় করে দেশে ফিরে আসবে। এইটি নাকি সরকার ব্যর্থ করে দিয়েছে। কিভাবে? গোপন সূত্রে খবর পেয়ে ধরপাকড় শুরু করেছে এবং ইতিমধ্যে প্রায় 1200-1300 গ্রেপ্তার করা হয়েছে। তারপরে কিন্তু মিছিল থামছে না, মিছিল চলছে, মিছিল থেকে গ্রেপ্তার হচ্ছে। গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ হিমশিম খাচ্ছে। গ্রেপ্তার করতে সহযোগিতা করছে কে? এনসিপি, আর সহযোগিতা করছে বিএনপি। এখানে জামাত নাই, জামাত এই আকামগুলো করে না, যার কারণে জামাতের জয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জামাতের জয় হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আর সব বিশ্ববিদ্যালয়ে জামাতের জয় হবে। শেখ হাসিনা ফিরে আসবেন। এখন আরেকটা সম্ভাব্য তারিখ তারা গোয়েন্দা সূত্র থেকে পেয়েছে, সেটা হচ্ছে অক্টোবরে। এতেও সরকার সতর্ক হয়ে গেছে। এত ভীতি, সারা বাংলাদেশ ব্যাপী আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ছাড়া রাখা হয়েছে প্রায় 2 কোটি। আপনারা কি ভাবতে পারেন একটি স্বাধীন দেশে, একটি যেই দেশটা যারা সৃষ্টি করেছে সে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদের কর্মীরা, তাদের নেতারা বনে বাজারে থাকবে, আর যারা এই দেশটাই চায় নাই, দেশের প্রতি তাদের মায়া মহব্বত এবং কোনো কমিটমেন্টও নাই, তারা দেশ শাসন করবে। আর মুক্তিযুদ্ধ করে, মুক্তিযুদ্ধের 9 মাস যুদ্ধ, মারাত্মক যুদ্ধ এবং প্রচুর লোক ক্ষয়, 1 কোটি লোকের দেশ ত্যাগ, দুঃখ কষ্ট অবর্ণনীয়। যারা সেই ইতিহাস জানে তাদের কথা, সেই পূর্বের কথা যদি মনে হয়, তখন আর আজকের কথা যদি মনে হয়, তারা দুঃখে তাদের হৃদয়টা ফেটে যায়। সেই পরাজিত শক্তি দেশ শাসন করবে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের কন্যা, দেশে থাকতে পারবে না। তার সৃষ্ট বঙ্গবন্ধুর সৃষ্ট দল, সেই দলকে মাটির সাথে মিশিয়ে দিবে এই অবাচ্চিন ইউনূস। এটা যে মেনে নেওয়া হবে না, এটা যে দিন দিন প্রমাণ হচ্ছে যে আওয়ামী লীগের কর্মীরা এখন আর জেল, জুলুম, হত্যা এগুলোকে ভয় পাচ্ছে না। তারা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, তারা মরবে, জেলে যাবে, জয় বাংলা ধ্বনি দিবে। কি হবে ভবিষ্যতে? শেখ হাসিনা ফিরে আসবে কিনা? আদৌ আওয়ামী লীগ 71-এ ফিরে যেতে পারবে কিনা? আদৌ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে সমন্বিত রাখতে পারবে কিনা? 72-এর সংবিধানকে টিকিয়ে রাখতে পারবে কিনা? বাংলাদেশের ইতিহাসকে যাতে মুছে না যায়, সেইভাবে বাংলাদেশের ইতিহাস যাতে মুছে না যায়, সেই সংগ্রামে তারা লিপ্ত থাকতে পারবে কিনা তারা জানে না। কিন্তু এটা জানে তাদের বাঁচতে হবে, দেশকে রক্ষা করতে হবে তাদের হাত থেকে, যারা এই দেশটাই চায় নাই। এবং তাদের যে নেতা উড়ে এসে জুড়ে বসেছে, সেই নটোরিয়াস ধ্বংসাত্মক ইউনূস, সেই ইউনূসকে প্রতিহত করতে হবে তার আগেই। আর সেনাবাহিনী, যেই সেনাবাহিনী 5ই আগস্ট দায়িত্ব নিয়ে বলেছিল আমার উপর বিশ্বাস করতে পারেন, সেই মীর জাফর, একটা কথা মাঝখানে বলি, মীর জাফর
সিরাজদৌল্লার পরাজয়ের কারণ ছিল মির্জাফর এবং শেখ হাসিনার বিদেশ ছাড়া, শেখ হাসিনার নির্বাচিত সরকারকে পিছিয়ে হটা এবং ক্ষমতা ত্যাগ করে ভারত চলে যাওয়া একমাত্র এই ছিল সেনাবাহিনী প্রধান যদি এতে হস্তক্ষেপ না করত, তাহলে এই বাচ্চা ছেলে কয়টা এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো তাদের বাপ দাদার 14 গোষ্ঠীরও ক্ষমতা ছিল না, কোনোভাবেই এটা সম্ভব ছিল না। শেখ হাসিনা যে চলে গিয়েছে, ভারতে অবতরণ করেছে, তখন পর্যন্ত এই যে এনসিপির নেতারা যারা নাকি আজকে সারা দেশব্যাপী লুটপাট, অগ্নিসংযোগ, দর্শন চালিয়ে যাচ্ছে, তারা জানতেই পারেনি, তারা জানেই না শেখ হাসিনা চলে গেছে। যখন চলে গেছে তখন তারা বলতে শুরু করেছে আমরা এই আন্দোলনকে সফল করেছি। যাই হোক, সেই কথা শেখ হাসিনা ফিরে আসবে কিনা, কথার মূল বিষয়টা ছিল এটা। আমরা এখন বুঝতে পেরেছি শেখ হাসিনা ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে। শেখ হাসিনার ফিরে আসার আলামত আর সরকার দেখতে পাচ্ছে। গোয়েন্দারা যা বলছে তা একেবারে মিথ্যা নয়। গোয়েন্দারা শুধু একটা জিনিস গোপন রাখছে, কিভাবে ফেরত আসবে, এবং ফেরত যখন আসবে তখন ধ্বংসাত্মক রূপ নিয়ে আসবে। এবং যে কারণে বাংলাদেশটা ধ্বংস হয়েছে, যেই কারণে সাজানো গোজানো একটা দেশ মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যে কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস বুলণ্ডিত, যেই কারণে 71কে বলা হয় 24, যেই কারণে মুক্তিযোদ্ধাদের গলায় জোতার মালা দেওয়া হয়, সেই কারণে শেখ হাসিনাকে ফিরে আসতে হবে একেবারে ধ্বংসাত্মক রূপ নিয়ে। যারা এই কাজটি করেছে তাদের নিজেরা এবং তাদের বংশধররা আর কখনো যেমন 75-এ, 71-এ ক্ষমা পাওয়ার পর, 72-এ ক্ষমা পাওয়ার পর তারা যে বংশ বিস্তার করে আজ এই স্বাধীন দেশটি, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশটি দখল করেছে, তা যেন পুনর্গঠিত হতে না পারে, আবার যাতে তাদের পুনর্বাসন না হয়, সেইভাবেই শেখ হাসিনা ফিরে আসবে। তাই সময় নেওয়া হচ্ছে। এবং ফিরে আসতে শুধু আওয়ামী লীগের 50 লক্ষ অথবা 1 কোটি জনসমর্থনের উপরে নির্ভর করে আসবে না। আসলে শেখ হাসিনার জীবিতকাল পর্যন্ত তার যাতে নিরাপত্তা থাকে, সেই নিরাপত্তার বিষয়টাও দেখভাল করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ই এগিয়ে আসবে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এই দেশকে যারা দেখেছে গত 15 বছর, 20 বছর, সমস্ত পৃথিবী, আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে উন্নয়নের চরম শিখরে পৌঁছেছে, কিভাবে বাংলাদেশটাকে তলাবিহীন জুড়ি থেকে কিভাবে উন্নয়নের চরম শিখরে নিয়ে বিশ্ব নেতাদের কাছে শেখ হাসিনা বিশ্ব নেতৃত্বের আসনে আসীন হয়েছিলেন, সেটা তারা বলে যায়নি। তবে ছাত্রদের এবং বিপ্লবীদের প্রাথমিক অর্জনটা, বিজয়টা তারা বিভ্রান্ত হয়েছিল এবং মনে করেছিল যে সেটা কোনো জনগণ বিপ্লব করেছে, জনগণ সম্পৃক্ত হয়েছে। তারা বিভ্রান্ত হয়ে অনেকটা মাস তারা চুপচাপ ছিল। এখন তারা স্পষ্টতই বুঝতে পেরেছে এটি একটি মেটিকুলাস ডিজাইন, যা এই ডিজাইনের মাধ্যমে এটা আন্দোলনটাকে সংগঠিত করেছিল। এই ডিজাইনের মাধ্যমে বিভ্রান্ত করে যখন আন্তর্জাতিক সম্প্রদায় বুঝতে পেরেছে এই বিষয়টা কি, তখন আর শেখ হাসিনার প্রতি তাদের আর কোনোই সন্দেহ নাই যে তিনি পদত্যাগ করে যায়নি। তিনি যদিও প্রকাশ্যে কেউ না বলে থাকে, তারপরেও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা তাদের আলাপচারিতায়, তাদের কূটনৈতিক মহলে বার্তা লেনদেনে যেটা প্রকাশ পায়, সেটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আর শেখ হাসিনা সেই কারণেই দেশে ফিরে আসবে, এটা নিশ্চিত করে বলা যায়। আর সেই কারণেই এই সরকার মাঝে মাঝে তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। বন্ধুরা, আর বেশি বললাম না, বলার দরকারও নেই। আপনারা অপেক্ষা করেন। একটি ঘটনা এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস হওয়ার জন্য মোহাম্মদ ইউনূসের এক সুৎখোরের হাতে তুলে দেওয়া যায় না।
ওয়াকারুজ্জামানের ঘুম সত্যি হারাম হয়ে গেছে। তার ঘনিষ্ঠ জনেরা বলছেন প্রায় সপ্তাহ দুয়েক ধরে ঘুমাতে পারছেন না ওয়াকারুজ্জামান। কারণ একদিকে তিনি যেমন এই আশঙ্কাটাই করছিলেন যে সত্যি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের নামে মামলা দিয়ে দেয় তার কি প্রতিক্রিয়া তার বাহিনীর মধ্যে হতে পারে। অন্যদিকে এই অস্থিরতা তাকে তার নিরাপত্তা নিয়ে বিশেষভাবে এই সময়টায় শঙ্কিত করে তুলেছে ভীষণভাবে। এই অবস্থায় ওয়াকারুজ্জামান নিজের অস্থিরতা যেমন সামাল দিতে পারছেন না বাহিনীর ভেতরের অস্থিরতাও, বাহিনীর ভেতরে এমনকি শীর্ষ কর্মকর্তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটাও ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাওয়ার পর থেকে। সেনাবাহিনীর ভেতরে প্রমোশন বোর্ডের কার্যক্রম চলছিল, সেই প্রমোশন বোর্ডের কার্যক্রমেও বৃহস্পতিবার দুজন শীর্ষ কর্মকর্তা যোগ দেন নাই। কারণ জেনারেলেরা মানে শীর্ষ জেনারেলেরা 56 জন জেনারেলি অস্থির এবং তারা বিভিন্ন দলে দলে ভাগ হয়ে যেমন একত্রেও বৈঠক করেছেন সারা দিন বৃহস্পতিবার জুড়ে এবং ক্যান্টনমেন্টে বৈঠক চলেছে গভীর রাত পর্যন্ত, সেই খবর নানা সূত্র থেকেই পাওয়া যাচ্ছে। কিন্তু এই অসন্তোষ কি শুধুই শীর্ষ কর্মকর্তাদের মধ্যে? দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলের গুম, নির্যাতন, জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে যাওয়া মানে আয়নাঘর ঘটনাগুলোর প্রেক্ষিতে যে 30 জনের বিরুদ্ধে মামলা করেছে শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ যে 30 জনের বিরুদ্ধে মামলা করেছে তার মধ্যে 24 জনই সেনা কর্মকর্তা, 14 জন বর্তমান সেনা কর্মকর্তা আর 10 জন সাবেক সেনা কর্মকর্তা। ওয়াকারুজ্জামান একদিকে যেমন সেনা কর্মকর্তাদের নামে যাতে সিভিল কোর্টেই মামলা না হয় সে বিষয়টি নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি বরাবরে, তেমনি তিনি আইনি ফাঁকফোকর খুঁজছিলেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে এই মামলাগুলোর বিচার সেনাবাহিনীর আওতায় মানে সেনা আইনের আওতায় নিয়ে আসা যায় কিনা। মনে করে দেখুন, আগস্টের শেষে সে কথা নিয়ে আলাপ করতে তিনি কিন্তু গিয়ে উপস্থিত হয়েছিলেন প্রধান বিচারপতির কাছে পর্যন্ত। প্রধান বিচারপতির সঙ্গে ওই বৈঠকে তার আলাপ হয়েছিল যে এই কাজটা করা যেতে পারে, যে বর্তমান যে সেনা কর্মকর্তারা তাদেরকে যাতে প্রিজন ভ্যানে করে, যেটা নিয়ে যেই ভিজুয়ালটা যেই দৃশ্যটা সবচেয়ে আতঙ্কিত করছে বর্তমান সেনা কর্মকর্তাদেরকে, যেই কথা সুস্পষ্টভাবে ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের এক সভায় সপ্তাহখানেক আগে বলেছেন যে প্রিজন ভ্যানে করে পুলিশ আদালতে হাজিরা দিতে নিয়ে যাচ্ছে সেনা কর্মকর্তাদের দলকে এবং সিভিলিয়ান কোর্টে বেসামরিক কোর্টে তাদের বিচার হচ্ছে, এই জিনিসটা মানে মেনে নেওয়া সেনাবাহিনীর পক্ষে বাহিনী হিসাবে সম্ভব হবে না এবং তিনি সেনাপ্রধান হিসেবে মানতেই পারছেন না। তো তখন তিনি প্রধান বিচারপতিকে গিয়ে বলেছিলেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের বিচারটা তো সেনা আইনে হতে পারে এবং প্রধান বিচারপতি তাকে বলেছিলেন যে সিভিলিয়ান কোর্টে মামলা হয়ে যাওয়ার পর সেনাপ্রধান চাইলে আইন অনুযায়ী এই আবেদন করতে পারেন সিভিলিয়ান কোর্টে এবং সিভিলিয়ান কোর্ট হয়তো তখন সেনা আইনে ক্যান্টনমেন্টের ভেতরে বিচারের জন্য ব্যবস্থা করে একটা অনুমোদন দিয়ে দেবে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি ভীষণ আটঘাট ভেদে নেমেছেন। এই বিষয়টা এখন সেনাবাহিনীর কাছে পরিষ্কার, কারণ তাজুল ইসলাম মনে করছেন জুলাই আগস্ট আন্দোলনের স্পিরিট বা সেই আন্দোলনের একটা মূল আদর্শিক জায়গা হচ্ছে যে কেউ এই আন্দোলনের বিপক্ষ শক্তি বা এই আন্দোলনের বিচার কাজ সংগঠিত হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই ট্রাইব্যুনালের বিচারের আওতার বাইরে থাকবে না এবং এমনকি কোনো বাহিনী নিজেকে বিচারের আওতা মুক্ত বলে মনে করবে না। কাজেই তাজুল ইসলাম সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলাটা করার আগে এমন একটা সংশোধন এনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাত্র 2 দিন আগে একটা প্রজ্ঞাপন দিয়ে, যেখানে তিনি বলে দিয়েছেন যে মানে আইনি সংশোধনে তিনি বলে দিয়েছেন যে যেই মাত্র কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে ফেলবে সেই ব্যক্তি আরো যা যা করতে পারবে না, তার মধ্যে আরেকটি হচ্ছে সেই ব্যক্তি প্রজাতন্ত্রের আর কোনো কর্মচারী পদে থাকতে পারবে না। তার মানে যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেদিন যে 14 জন কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধেও এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অভিযোগ গ্রহণ করা মাত্র তাদের কিন্তু চাকরি চলে গেছে। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে এখন সিভিলিয়ান কোর্টের কাছে গিয়ে বলবেন যে এই সেনা কর্মকর্তাদের সেনাবাহিনীর আওতাধীনে বিচারের ব্যবস্থা করা হোক, তার আর কোনো সুযোগ থাকছে না। সমস্যা শুধু সেটাই নয়, সেনাবাহিনীর ভেতরে এই আতঙ্ক এখন পরিষ্কার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে এই খবর এখন আসছে সেনাবাহিনীর ভেতরে যে আয়নাঘর কাণ্ডে 24 জনের বিরুদ্ধে মামলা হয়েছে বটে, কিন্তু জুলাই আগস্ট আন্দোলনে জড়িত সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা আসছে এবং এই কর্মকর্তাদের তালিকাও প্রস্তুত হয়ে গেছে, তাদের বিরুদ্ধে অভিযোগও প্রস্তুত, চার্জশিট প্রস্তুত, এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। কাজেই শুধু যে 56 জন জেনারেল মানে সেনা কর্মকর্তা শীর্ষ কর্মকর্তারা ভীষণভাবে ক্ষুব্ধ একরকমের আতঙ্কিত তাই শুধু নয়, সেনাবাহিনীর ভেতরের মাঝ থেকে একেবারে নিচু পর্যায় পর্যন্ত মানে মিড লেভেল থেকে লোয়েস্ট র্যাঙ্কের অফিসাররা পর্যন্ত তারা পর্যন্ত এখন একটা অ্যাকশনের অপেক্ষা করছেন তাদের সেনা কর্মকর্তাদের কাছ থেকে। এদের একটা বিরাট অংশ জুলাই আগস্ট আন্দোলনের পক্ষে, কিন্তু এরা সকলেই মনে করছেন যে তাদের অনেকেই তো ডিউটিতে ছিলেন, মানে যেই 3 তারিখ আগস্টের 3 তারিখ দরবারে দাঁড়িয়ে যে তরুণ কর্মকর্তারা বলেছেন যে আমরা আর গুলি চালাবো না,
না। যেই তরুণ কর্মকর্তারা দাঁড়িয়ে বলেছেন যে তার গুলি চালানোর ভিডিও বেরিয়ে পড়েছে, কিন্তু আরেক কর্মকর্তা যে তখন কেঁদেছেন এবং বলেছেন যে তিনি জবাব দিতে পারছেন না যে কেন সেনাবাহিনী গুলি চালাচ্ছে এবং সেসব ভিডিও ছড়িয়ে পড়ছে। এখন এই সেনা কর্মকর্তারা জানেন যে তাদের সবাইকেও, মানে যারা ঠেকিয়েছেন বাহিনীর সক্রিয় ভূমিকা আগস্টের শুরু থেকে 5 তারিখ পর্যন্ত, এবং 5 তারিখে যারা মার্চ টু ঢাকা কর্মসূচি সফলে সরাসরি ভূমিকা রেখেছেন, সেই সেনাবাহিনীর কর্মকর্তারা এখন বুঝতে পারছেন তাদেরকে কেউ রক্ষা করবে না। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ তাদের মূল আদর্শিক জায়গাটা হচ্ছে যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল আদর্শিক জায়গায় হচ্ছে যে কোনো বাহিনীকে মানে এমন আইনি ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই যার ফলে তারা ভাববেন যে তারা সকল আইন আর বিচারের ঊর্ধ্বে। সেনাবাহিনীর ভেতরে সে কারণে শুধু ওয়াকারুজ্জামান নন, আসলে ঘুম নষ্ট হয়েছে, ঘুম হারাম হয়েছে সকল স্তরের কর্মকর্তাদের। কারণ দেখেন, ডিজিএফআই এর কথাই যদি বলি, ডিজিএফআই এর যে 5 সেনা কর্মকর্তা, 5 সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে মামলা হলো সেনা গোয়েন্দা সংস্থার, এই 5 জনই কিন্তু এরই মধ্যে সেফ এক্সিট পেয়েছেন, মানে তারা কেউ আর দেশে নাই। এবং তাদের মধ্যে 2 জনকে তো শামস তাবরেজ চৌধুরী এবং হামিদুল হক, এই 2 জনকে যেমন আগস্টের পরেও কিন্তু আলাদা পোস্টিংও দেওয়া হয়েছিল এবং দিয়ে ভাবা হয়েছিল যে তারা যেহেতু ভীষণভাবে জুলাই আগস্ট আন্দোলনের পক্ষে ছিলেন, এই হামিদুল হকের সাথে যেহেতু জামায়াতে ইসলামীর সরাসরি রাজনৈতিক সংযোগ ছিল, যেটা তখন বাংলাদেশের পত্রপত্রিকায় এখনো রিপোর্টেড হয়েছে যে তিনি তার সঙ্গে এই রাজনৈতিক শক্তির সরাসরি মানে একটা সংযোগ ছিল, জুলাই আগস্ট আন্দোলনের পক্ষ শক্তি হিসেবে যে রাজনৈতিক শক্তি পরিচিত, এবং তারা সরাসরি ভেবেছিলেন এবং অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরেও যাদেরকে একরকমের এই সরকারের অংশ বলেই ভাবা হচ্ছিল, যেমন ওয়াকারুজ্জামান করে দিয়েছিলেন, হামিদুল হক, শামস তাবরেজও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন, তারাও কিন্তু টিকতে পারেন না, কিন্তু এদের প্রত্যেককে সেফ এক্সিট দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন যখন জুলাই আগস্ট আন্দোলনের সময় যারা ডিউটি করেছিলেন সেই কর্মকর্তাদেরকে বা যারা যেই সৈনিকেরা মাঠে ছিলেন তাদেরকে একে একে চিহ্নিত করে মামলা দেওয়া হবে, গ্রেফতারি পরোয়ানা জারি হবে, এবং তারা যখন সাথে সাথে চাকরি হারাবেন, মানে নিজেদের আত্মপক্ষ সমর্থনের আগেই চাকরি হারাবেন, সামরিক বাহিনীর আশ্রয় হারাবেন, এই সম্মান মর্যাদা এবং সকল রকম বেনিফিট হারাবেন, তারা সহ তাদের পরিবার, মানে সামরিক বাহিনীর ভেতরে সুরক্ষা হারাবেন, তখন তাদের ভেতরে ভীষণ অস্থিরতা দেখা দিয়েছে। এবং এই বাহিনী এভাবে টিকিয়ে রাখা যাবে বলে মনে করছেন না সেনাবাহিনীর একেবারে মিড লেভেল থেকে লোয়েস্ট লেভেলের র্যাঙ্কের বিভিন্ন কর্মকর্তারা তো বটে, শীর্ষ জেনারেলেরাও। কাজে নানা রকম বৈঠক চলছে। আর ওয়াকারুজ্জামানের সরাসরি প্রাণের ভয় হচ্ছে। দেখেন, 6 মাসের বেশি সময় ধরে সেনাপ্রধানের প্রাণের ঝুঁকি, মানে ফিজিক্যাল হার্ম ঠেকাতে, তার যে কোনো শারীরিক ঝুঁকি এড়াতে তার জন্য বিশেষভাবে কিন্তু প্যারা কমান্ডো বাহিনী, মানে সেনাবাহিনীর সবচেয়ে দুর্ধর্ষ বাহিনী মোতায়েন রয়েছে তার নিরাপত্তা দেখতে। কিন্তু সেনাপ্রধান ওয়াকার এক রকমের অবিশ্বাসের মধ্যে পড়ে গেছেন এই ক্যান্টনমেন্টের ভেতরেই। কারণ